আচ্ছা, আমরা আমাদের আসলে ধাপে ছিল হলো কিওয়ার্ড রিসার্চ, নিশ সিলেকশন টাইপের কাজগুলা। তো আমরা একটা ওয়েবসাইট বানানোর জন্য কিওয়ার্ড রিসার্চ বা নিশ সিলেকশন ছাড়া আসলে একটা ওয়েবসাইট বানানো সম্ভব না। তো আমরা পেইড ওয়েবসাইট এখন বানাইতেছি না। আমরা পেইড ওয়েবসাইট বানানোর শুরুতে অবশ্যই আমরা প্রপারলি কিওয়ার্ড রিসার্চ এবং নিশ সিলেকশনটা করে নিব। কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা জানি যে একটা ওয়েবসাইট বানানোর শুরুতে যে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডগুলো আসলে যারা র্যাঙ্কিংয়ে আছে এখন, তারা আসলে কতটা শক্তিশালী ওয়েবসাইট বা ওই কিওয়ার্ডটা আসলে কম্পিটিশন কেমন, এই ব্যাপারগুলো যাই না যদি আমরা ওয়েবসাইটে কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারি আর্টিকেল লেখার জন্য, তাহলে আমরা আসলে দ্রুত র্যাঙ্ক করতে পারবো। আমরা যদি হাই কম্পিটিশন কিওয়ার্ড না নিয়ে আমরা যদি লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো নিতে পারি, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ের জন্য অনেক ইজি হবে। তো আমরা নিশ সিলেকশন কিওয়ার্ড বলতে অবশ্য আমরা বুঝি যে কোনো কিছু লেখা মানুষ সার্চ দেয়, সেটা একটা কিওয়ার্ড, এবং ওই কিওয়ার্ডটা আমাদের নেওয়ার জন্য মোটামুটি ডিসাইড করে নিতে হবে যে ওই কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক করতে পারবো কিনা আসলে। আচ্ছা, তারপরে আমরা নিশ সিলেকশনের ব্যাপারে বলছিলাম যে নিশ সিলেক্ট বলতে বোঝানো হয় যে কোনো টপিকস, যেই টপিকস নিয়ে আসলে ওয়েবসাইটটা বানানো হয় সেটাকে বলা হয় নিশ। তো আপনি যদি ওয়েবসাইট বানান হলো বিভিন্ন টাইপের ড্রোন কিভাবে উড়ায়, বা মনে করেন যে আপনার ড্রোন কিভাবে সেট আপ করতে হয়, এরপরে মনে করেন যে আপনি বিভিন্ন টাইপের উইন্ডোজ টু উইন্ডোজ কিভাবে দিবেন, বা মনে করেন যে আপনি গুগল ম্যাপ ইউজ করবেন কিভাবে, এই টাইপের ব্যাপারগুলো টেকনোলজি নিশ। তো এইগুলো টেকনোলজি নিশের। আপনি যদি মোবাইলের রিভিউ টাইপের ওয়েবসাইট মেক করেন, যে মোবাইলের বিভিন্ন টাইপের প্রাইস মানুষ জানতে চাবে, তখন আমার ওয়েবসাইটের আর্টিকেল র্যাঙ্ক পাবে, আমার ওয়েবসাইট থেকে প্রাইস টাইস জানতে পারবে। তো এই টাইপের ওয়েবসাইটগুলো আসলে টেকনোলজি টাইপের নিশের মধ্যেই যায় বা রিভিউ টাইপের নিশের মধ্যে যায়। তো আমাদের প্রথম কাজ থাকে নিশ সিলেকশন কিওয়ার্ড রিসার্চ করা। আপাতত অবস্থায় আমরা যেহেতু ফ্রিতে ওয়েবসাইট বানাইতে পারতেছি, আমরা জানি ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য আমরা সাবডোমেন সিলেক্ট করতে পারি। আসলে সাবডোমেন ক্রিয়েট করতে হলেও আপনার একটা মেইন ডোমেন থাকতে হয়, মেইন ডোমেনের আন্ডারে একটা সাবডোমেন হয়। আপনার কাছে যদি একটা মেইন ডোমেন থাকে তাহলেই আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত মেইন ডোমেন নাই, তো আমরা এখন সাবডোমেন ক্রিয়েট করার জন্য ফ্রি সাবডোমেন ইউজ করতে হবে। তো ফ্রি সাবডোমেন ইউজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা ব্লগারের মধ্যে ফ্রি সাবডোমেন ক্রিয়েট করব। ব্লগার বলতে কি বুঝি, যেটা মানে আমরা ব্লগার আসলে কি, ব্লগার একটা সিএমএস, যে আমরা বিভিন্ন টাইপের সিএমএস এর কথা শুনছি যে আমরা ওয়েবসাইট দুইভাবে বানানো যায়। একটা হলো সিএমএস এর মাধ্যমে, একটা হলো আপনার বিভিন্ন টাইপের কোডিং এর মাধ্যমে। তো যেহেতু আমরা কোনো টাইপের ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএসপি বা লারাভেল টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ আমরা জানি না, সেহেতু আমরা কোনো ওয়েবসাইটও বানাইতে পারতেছি না আমরা কোডিং এর মাধ্যমে। আপনার ওই টাইপের ওই কয়টা মানে যে কয়টা আমি কথা বলছি যে আপনার কোডিং এর ব্যাপারে যে কয়টা ল্যাঙ্গুয়েজ, এই কয়টা ল্যাঙ্গুয়েজ আপনার শিখতেও মোটামুটি 2 থেকে 3 বছর সময় লাগে। তো আপনার একটা ওয়েবসাইট বানাইতে তাইলে আপনার ওয়েট করতে হবে 2 থেকে 3 বছর, তারপর আপনি মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট মেক করতে পারবেন। তো যেহেতু আমাদের ওই টাইপের আমাদের দরকার নাই, মোটামুটি আমরা জানি যে সিএমএস ইউজ করে মানুষ বেশি ওয়েবসাইট বানাই ফেলতেছে এখন, এবং আপনার অনেক সুন্দর লেভেলের একটা ওয়েবসাইট সিএমএস এর মাধ্যমে খুব দ্রুত ডিজাইন করা সম্ভব। তো আমরা সিএমএস হিসেবে আপাতত ব্লগারের জন্য ফ্রির জন্য আমরা ব্লগার ইউজ করব, এবং আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস করব। ওয়ার্ডপ্রেসের মার্কেট ভ্যালু অনেক বেশি, এই কারণে আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা পরবর্তীতে সিএমএস ইউজ করব। তো আপনারা অনেকে ব্লগারের মাধ্যমেও ওয়েবসাইট বানাইয়া ব্লগার মনে করেন যে ইউজ করে অনেকে ডোমেন ক্রিয়েট করতে পারে পরবর্তীতে চাইলে, মানে এর সাথে একটা ডোমেন অ্যাড করতে পারে। কিন্তু এইগুলো আসলে ফ্রি ডোমেনগুলো আসলে র্যাঙ্ক হওয়ার চান্স খুবই কম থাকে, কারণ এগুলো একেবারে ফ্রি। আপনার মনে করেন নিজের সাবডোমেন থাকলে একটা ব্যাপার, কিন্তু একেবারে ফ্রিটা র্যাঙ্কিং এর জন্য অনেক ইফেক্ট ফেলায়। আচ্ছা, তো আমরা ব্লগারে যেহেতু একটা ওয়েবসাইট বানাবো, আপনি একটা মেইল লগ ইন করবেন অবশ্যই। একটা মেইল লগ ইন করছেন আপনার ব্রাউজারে, এরপরে ব্লগার লেখা সার্চ দেবেন। আমরা 2টা ওয়েবসাইট বের করছিলাম আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। এটা হলো prothomalo.com আর একটা হলো সাইবার কি জানি নাম, সাইবার বাংলা সাইবার.com। ওকে, আমরা এই 2টা ওয়েবসাইট বের করছি। আপনি ওয়েবসাইটের যেহেতু আমরা একটা মানে ফ্রি সাবডোমেন ক্রিয়েট করব ব্লগারের মধ্যে, এই সাবডোমেনটা দিয়ে আপনি কি করবেন আপাতত অবস্থায় আপনারা একটা ব্লগ সাইট বানাবেন। ব্লগ সাইট বলতে কি বোঝায়? ব্লগ সাইট বলতে বোঝানো হয় যে আপনি বিভিন্ন টপিকসে আর্টিকেল লিখবেন। সাপোজ আপনি ব্লগ সাইট বানাইতেছেন হেলথ টপিকস নিয়ে, যে বিভিন্ন ফ্রুটসের বেনিফিট কি, ওইটা নিয়ে আপনি আর্টিকেলগুলো দিবেন। আপাতত আপনারা আর্টিকেল দেওয়ার জন্য চ্যাট জিপিটি ইউজ করবেন, আমি চ্যাট জিপিটি দেখাই দেবো। আপাতত আপনার আর্টিকেল কোনোভাবে ইউনিক করার দরকার নাই, আপনি আপাতত প্র্যাকটিসের জন্য কাজ করতেছেন। আপনার একটা আর্টিকেল লেখার জন্য আমাদের প্রায় 1 থেকে 2টা ক্লাস করাইতে হবে। আর্টিকেল আপনি কিভাবে লিখবেন, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। তো আপনি যেহেতু আপাতত আর্টিকেল লিখতে পারেন না, আমাদের এইখান থেকে আমরা ড্যাশবোর্ডের এবং টাইটেল কি জিনিস এই ব্যাপারগুলো পরিচয় হয়ে এখান থেকে যাব, যাতে পেইড ওয়েবসাইট আপনার মানে চালাইতে গেলে নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না আসে, এই কারণে। তো আমরা
ফ্রি ওয়েবসাইটটা এইখান থেকে মানে আপনারা কি ওয়েবসাইট বানাবেন, আপনারা বানাবেন বিভিন্ন টাইপের হিস্ট্রিক্যাল প্লেস, বিভিন্ন টাইপের হেলথ বেনিফিটের বিভিন্ন যেমন মাথা ব্যথা হলে করণীয় কি, এই টাইপের আপাতত অবস্থায় এই টাইপের হেলথ বেনিফিটের ওয়েবসাইট বানাবেন। যেমন বেনিফিটস অফ ব্যানানা, রূপচর্চা বানাইতে পারেন, আপনি বিভিন্ন রেসিপি বানাইতে পারেন। আপাতত যেহেতু ফ্রি বানাইতেছেন, আপনারা কপি দিবেন আর্টিকেলটা আসলে কিভাবে পাবলিশ করতে হয়, আর্টিকেলের মধ্যে কি থাকে, এই ব্যাপারগুলো জানার জন্য আমরা এখানে আসছি। আসলে ফ্রি দিব, কিন্তু সবই কপি থাকবে, কিন্তু আপনি বুঝা শুনে দিতেছেন যে আমি একটা আর্টিকেল দিতেছি, এইটা আর্টিকেলের টাইটেল, এইটা আর্টিকেলের বডি, আর্টিকেলের মধ্যে ইমেজ ইউজ করতে হয় কিভাবে, এই ব্যাপারগুলো আপনি বুঝতেছেন। তো আমরা ব্লগার থিম বানাবো, ব্লগারের ওয়েবসাইট বানাবো। আপনারা যে কোনো ওয়েবসাইট ডিসাইড করে আপনারা বানাইতে পারেন। আমরা আজকে একটা থিম ডিজাইন করা দেখব এবং ওই থিমটারে কিভাবে কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি সেইটুকু দেখব। ওকে, তো আমরা ওয়েবসাইট বানানোর জন্য ক্রিয়েট ব্লগে ক্লিক করলাম। আচ্ছা, আমি একটা নিউজ পেপার ওয়েবসাইট বানাই আপাতত, যে নিউজ পেপার টাইপের। যেমন আমি আচ্ছা, প্রথম আলোরটা আমি আপনাদের দেখাইতে চাইছিলাম যে প্রথম আলোর টাইটেলটা আপনি দেখতে পারবেন কিভাবে। প্রথম আলোর হোম পেজে যদি থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল আর ইউ চাপেন, কন্ট্রোল ইউ আপনার কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল আর ইউ, তাহলে আপনি এই প্রথম আলো ওয়েবসাইটের সোর্স পেজে আসতে পারবেন। এবং ওয়েবসাইটের অবশ্যই আপনার মাথায় থাকতে হবে আপনার হোম পেজে থাকা অবস্থায়। আপনি যদি কোনো আর্টিকেলে থাকা অবস্থায় ক্লিক করে এরপরে টাইটেল খোঁজেন, তাহলে আপনি ওই আর্টিকেলের টাইটেলটা আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা আর্টিকেলের আলাদা আলাদা টাইটেল থাকে, সেই আর্টিকেলের টাইটেলটা দেখতে পারবেন। যেহেতু আপনি হোম পেজের টাইটেলটা দেখতে চান, মানে ওর ফুল ওয়েবসাইটের ব্যাপারটা দেখতে চান, সেহেতু আপনার হোম পেজে থাকা অবস্থায় কন্ট্রোল ইউ দিতে হবে। কন্ট্রোল ইউ দিলাম, এরপরে কন্ট্রোল এফ দিয়ে টাইটেল খুঁজি। আচ্ছা, টাইটেল ছিল এই প্রথম আলো বাংলা নিউজ, প্রথম আলো বাংলা নিউজ পেপার। তো আমি মনে করেন যেহেতু একটা নিউজ পেপার বানাবো, আমি এই রকমের নাম দিই, BSL 24 নিউজ। যে আমি BSL বরিশালের নিউজ নিয়ে দিব এবং 24 আওয়ার দিব, এই কারণে 24 নিউজ। আপনি মনে করেন যে যদি ওয়েবসাইট বানান BSL ভাইরাল নিউজ বা গেট আপনার এটা কি বলে হেলথ টিপস, গেট হেলথ টিপস, আপনার ওয়েবসাইট বানাবেন হলো হেলথ টিপস নিয়ে, কারণ আপনি গেট হেলথ টিপস দিতে পারেন। এই রকমের টাইটেল আপনি ইউজ করবেন। আপনি যেই নিশেরই ওয়েবসাইট বানান সেই নিশের কয়েকটা কিওয়ার্ড লেখা আপনি যদি গুগলে সার্চ দেন, তাইলেই তো আপনি ওই কিওয়ার্ডের আর্টিকেলগুলো র্যাঙ্ক হয়েছে সেই ওয়েবসাইটগুলো দেখতে পারবেন, তাই না? তো ওই ওয়েবসাইটগুলোর মধ্যে গিয়ে যদি আপনি ওই ওয়েবসাইটের হোম পেজের গিয়া এরপরে সোর্স পেজে খুঁজে টাইটেল দেখা ট্রাই করেন, তাইলে তো আপনি বুঝতে পারবেন যে ওরা টাইটেলগুলো আসলে কিভাবে লেখে। 5টা ওয়েবসাইটের টাইটেল দেখলে তো আপনি যে কোনোভাবে একটা টাইটেল লিখতে পারবেন, আপনি তো বুঝবেন যে আমার টাইটেলটা কেমন হওয়া উচিত। যেমন আপনি এই বাংলা সাইবারের মধ্যে গিয়ে আপনি যদি ওর টাইটেল দেখেন, কন্ট্রোল ইউ, দেখেন ও নাম দিছে বাংলা সাইবার, বাংলা সাইবার, ওর টাইটেল নাম দিছে এরকম। তো আপনারা চাইলে ওয়েবসাইটের নামও দিতে পারেন। আমি যেহেতু ওয়েবসাইটের নামও এই কোয়ালিটির দিব, এই কারণে আমি এটা দিছি BSL 24 নিউজ। ওকে, এরপরে নেক্সট দেওয়ার পরে আমারে বলতেছে অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আপনারা যেহেতু জানেন এটা একটা সাবডোমেন, তো অবশ্যই মেইন ডোমেনের আন্ডারে এই সাবডোমেনটা থাকে, এই কারণে দেখেন শেষে কিন্তু blogspot.com লেখা আছে। তো আমরা আচ্ছা, আপনি এখানে যখন দেখেন আমি BSL 24 নিউজ লিখছি, এরপর আচ্ছা, যেহেতু আমরা এখানে একটা ডোমেনের নাম লিখছি, যেই ডোমেনের নামটা এখানে লিখছি BSL 24 নিউজ। আচ্ছা দেখেন, এরপরে আমরা এখানে ডোমেনের নাম দিতে চাইছিলাম, যেটা দিতে চাইছিলাম হলো আচ্ছা, ডোমেনের নাম সবসময় ছোট হাতের অক্ষরে হয়, আর আপনি কখনো ডোমেনের নামের মধ্যে স্পেস দিতে পারবেন না, কোনো সময় ডোমেনের নামের মধ্যে স্পেস হয় না। আচ্ছা, তো আমরা BSL 24 নিউজ এইটা দিছিলাম টাইটেলে। তো টাইটেলের সাথে এখানে এসে দেখি যে সরি দিস ব্লগ ইজ নট, অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, যে অ্যাড্রেসটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। একটা ওয়েবসাইট একবারই ক্রিয়েট করা যায়, আপনি সেম নামে দুইটা করতে পারবেন না, বা আপনার কাছে যেই ওয়েবসাইট আছে আমি চাইলে সেই ওয়েবসাইট আর বানাইতে পারবো না সেম নামে। তো যেহেতু এই নামে হয়তোবা কেউ ক্রিয়েট করে ফেলছে, সেহেতু আমরা এটা করতে পারবো না। আমাদের হয়তোবা এর মধ্যে কিছু দিতে হবে, না ও তো নাই।
আচ্ছা 247 বলছে 24 ঘন্টা আপনার 7 দিন, আর 365ও দিয়ে চেক করতে পারেন না আইলেন পাবলিক বিএসএল মিএসএল হয়ে গেছে ফি পাইয়া। আচ্ছা নিচে চাইলে আপনি আন্ডারস্কোপ দিতে পারেন, আন্ডারস্কোপ সাপোর্ট দেয় না আপনার, আগে দিতে। আচ্ছা আমরা দিলাম টপ বিএসএল 24 নিউজ এই নামে দিলাম আপাতত। তো আপনার মতো করে আপনি যে রকমের ইচ্ছা দিতে পারেন, অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যেই নিশটা নিয়ে কাজ করতেছেন ডোমেনের মধ্যে ওই নামটুকু যদি একটু থাকে তাহলে আপনার ব্র্যান্ডটা মানুষ খুব দ্রুত বুঝতে পারে। যেমন আমার এর মধ্যে নিউজ আছে 24, তাহলে মোটামুটি মানুষ বুঝতে পারে যে হয়তো বা নিউজ পেপারের কোনো ওয়েবসাইট। এই কারণে আপনার ডোমেনের মধ্যে এক্স্যাক্ট ম্যাচ ডোমেন বলে এই টাইপের ডোমেনরে, এক্স্যাক্ট ম্যাচ ডোমেন, যে ডোমেনের মধ্যে আপনার নিশটা উল্লেখ থাকে। আর আপনি চাইলে মনে করেন যে আপনার নাম দিয়েও একটা নিউজ চ্যানেল চালাইতে পারেন, সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার। এটা পরবর্তীতে অনেক বড় হওয়ার পর মানুষ বুঝতে পারে, যেমন বাটার নাম শুনলে আপনি বুঝতে পারেন যে এটা একটা লেদার কোম্পানি, জুতা টুতা বেল্টের বিক্রি করে। তো ও তো মনে করেন যে ওইতে ওর সময় লাগছে, আপনি বুঝতে ওর আপনারে বুঝাইতে ওর সময় লাগছে অনেকটা, তাই না? তো এই রকমের আপনার নিজের নামে দিলে আপনারও তাদের বুঝাইতে সময় লাগবে, কিন্তু আপনার এই রকমের ব্র্যান্ডে দিলে তাহলে মানুষ নামটা দেখলেই বুঝতে পারবে যে এই টপিকসটা নিয়ে কাজ করে। ওকে, এটা দেওয়ার পরে আপনি সেভ। ওকে, আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন তখন আপনার এই ওয়েবসাইট অটোমেটিকলি ওয়েবসাইট হয়ে গেছে। ওয়েবসাইটটা আপনি দেখবেন কিভাবে, আপনি এই ড্যাশবোর্ডটার মধ্যে আইসা পড়ছেন। ড্যাশবোর্ডের এই নিচে বাম কর্নারে দেখেন ভিউ ব্লগ লেখা আছে। এই ভিউ ব্লগে যদি আপনি রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব করেন তাহলে এই ওয়েবসাইটটা আসলে কী রকমের হয়েছে আপনি দেখতে পারতেছেন। এবং এই লিঙ্ক এখন একটা অ্যাক্টিভ লিঙ্ক, এই লিঙ্ক যে কাউরে দিলে আপনার এই লিঙ্কের ওয়েবসাইটের মধ্যে সে অটোমেটিকলি আসতে পারবে। এটা এখন লাইভ লিঙ্ক, মানে ওয়েবসাইটটা আপনার লাইভ হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই যে ওয়েবসাইট, আমি টাইটেলে তো টপ দিছিলাম না, টাইটেলে দিছিলাম টপ, তো আমি এই কারণে টপ আসে না, আমি শুধু ইউআরএল এর মধ্যে টপ দিছিলাম, যে ইউআরএল বা লিঙ্কের মধ্যে, এই কারণে আসছে। আপনি সামনে এই রকমের দিচ্ছেন, সমস্যা নাই, উপরে যদি আপনি পরে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আপনি যে ওয়েবসাইটে যে টপিকসটা বা ওরা নাম লেখে এই নামটাই আসলে টাইটেল। আচ্ছা, তো আমি এই ওয়েবসাইটের বাহ্যিক রূপ হইলো এটা, আপনি বাহ্যিক রূপ এইভাবে দেখতেছেন। এবং ওয়েবসাইটের ভিতরগত এটা হলো ড্যাশবোর্ড, ওয়েবসাইটের ড্যাশবোর্ড বলে পরিচিত। তো আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে যা করবেন আপনার এই আউটপুটে আপনি এইখান থেকে সেইটাই দেখতে পারবেন। তো আপনি ড্যাশবোর্ডে কি করছেন, আপনি ড্যাশবোর্ডে করছেন কি থিম চেঞ্জ করছেন। আপনারা মোবাইলের থিম চেঞ্জ করেন না? তো এই রকমের এইখানেও থিম আছে অনেক, যেমন আমরা ব্লগারের থিমের জন্য এই ফ্রি অনেক থিম দেখতে পারতেছেন আপনি। এই এই ফ্রি থিমগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন আপাতত অবস্থায়। আপনার এই থিম ছাড়া এই থিমগুলো আসলে ওইভাবে ডিজাইন সম্ভব না, থিমগুলো এমনভাবে দেখলেও ওইভাবে ডিজাইন সম্ভব না। তবে ফ্রির মধ্যে মোটামুটি ভালো ডিজাইন করা যায়, এরকম একটা থিম আমরা ইনস্টল দিব। থিম বলতে আপনারা তো বোঝেন যে ওয়েবসাইটের বাহ্যিক রূপটা পরিবর্তন করে দেবে ও, যেহেতু আমরা HTML CSS কোনো কোডিং দিয়ে ওয়েবসাইটটা বানাই না, তো সেহেতু অবশ্যই আমাদের মানে থিম ইউজ করতে হবে। আচ্ছা, তো আমি একটু আপনাদের এই ড্যাশবোর্ডটা পরিচয় করাবো। প্রথম ড্যাশবোর্ডটার দিকে দেখেন, ড্যাশবোর্ডটায় প্রথম আপনি দেখতে পারতেছেন উপরে লেখা BSL 24 নিউজ। আপনি চাইলে এইটার উপরে ক্লিক দিলে ওপেন নিউ ব্লগ লেখা আছে, আপনি চাইলে আরও একটা ওয়েবসাইট বানাইতে পারবেন এই সেম মেইলের মধ্যে। হ্যাঁ, আপনি অনেকগুলো চাইলে বানাইতে পারবেন। আমি নিউ ব্লগ দেই, দেখেন আমার কাছে আবার টাইটেল চাইতেছে। এরপরে আমার চাই এখানে আমি এইখান থেকে যেটা সিলেক্ট করব, দেখেন আমি এখান থেকে সিলেক্ট করছি BSL 24 নিউজ। আমার কাছে যদি আরও খোলা থাকতো তাহলে এইভাবে এখানে অনেকগুলো লিস্ট থাকতো, যেটা আমি ক্লিক করতাম সেইটার ড্যাশবোর্ডে আমি কাজ করতে পারতাম। ওকে, তো আমি এখান থেকে আপনি দেখেন আমার ভিউ ব্লগ দেখছেন, এরপরে লেখা আছে প্লাস পোস্ট। প্লাস পোস্ট লেখার কারণ হলো এই প্লাস পোস্ট, এই পোস্টের উপরে কার্সার ছিল প্রথম। এরপরে আপনি মানে আপনি পেজের উপরে যদি কার্সার রাখেন তাহলে দেখেন প্লাস পেজ আসছে। এইটা আপনার পরিবর্তনশীল, এইটা আসলে কিছুই না। তো এরপরে দেখেন আপনি পোস্ট বলতে বোঝানো হয় আমরা যেমন ওয়েবসাইটের প্রথম আলো ওয়েবসাইটটা আমরা আবার একটু যাই। পোস্ট তো আমরা চিনি যে আর্টিকেলগুলো লেখে সেগুলোরে পোস্ট বলে। যেমন সোহেল চৌধুরী হত্যায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন আদালত, এই রকমের বলছে। তো আপনি এই যে ওয়েবসাইটের জন্য একটা আর্টিকেল লিখবেন, আপনি যদি পোস্টে ক্লিক করেন, এরপরে যদি প্লাস নিউ পোস্টে ক্লিক করেন, এখন দেখেন আপনি টাইটেল দিতে পারতেছেন একটা আর্টিকেলের। টাইটেল কি একটা আর্টিকেলের, এই যেমন এইটাই দেখি
বিসিএস 46তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ 10,638 জন, তাই না? তো এই যে এইটুকু দেখতেছেন, এইটা একটা টাইটেল। আপনি একটা আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেলটা হলো সাপোজ মনে করেন যে ড্রাগন ফলের উপকারিতা, তো মনে করেন আপনি টাইটেলে লিখতে পারেন হাউ টু ইনক্রিজ, আচ্ছা ড্রাগন ফলের উপকারিতার মধ্যে তো আমরা কোনো টপিক জানি না, বা আপনি এইভাবে দিতে পারেন যে হাউ টু, আচ্ছা এই রকমের দেওয়া যায় না। আমরা যদি দেখি ড্রাগন ফলের উপকারিতা, বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস আপনি লেখার পরে দেখেন আমি বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস লিখলাম, কিন্তু টাইটেলের মধ্যে দেখেন কিভাবে টাইটেলগুলা 7 বেনিফিট অফ ড্রাগন ফ্রুটস, মানে ফুল ড্রাগন টাইটেল, আপনার টাইটেল মানে আপনার কিওয়ার্ডটাই কিন্তু আপনার টাইটেল না, টাইটেলটা হলো আলাদাভাবে থাকে, কিন্তু কিওয়ার্ডের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখতে হয়। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিচ্ছি যে কিওয়ার্ডটা হলো বেনিফিটস অফ ড্রাগন ফ্রুট, কিন্তু আপনি যদি ওদের টাইটেল দেখেন প্রত্যেকের, যে ওর টাইটেলের মধ্যে মানে ওর টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখার ট্রাই করে, যারা রাখে না তারা এসইওতে ভুল করছে, যারা রাখে না। কিন্তু আপনি যদি দেখেন হেলথ বেনিফিটস অ্যান্ড রেসিপি অফ ড্রাগন ফ্রুটস, যেমন বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস, এই তো কিওয়ার্ডটার মধ্যে এই রকমের থাকলেও কিওয়ার্ডটা আছে, ঠিক আছে? তো আপনি যদি খেয়াল করে দেখেন একটু যে 7 বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস, এরপরে ও এই আর্টিকেলের মধ্যে 10টা বেনিফিটস ড্রাগন ফ্রুটের লেখে একটা আর্টিকেল কমপ্লিট করছে। এরপরে ও কি করছে, আপনার ড্রাগন ফ্রুটস নিউট্রিশন বেনিফিট অ্যান্ড হাউ টু ইট, এই টপিকস নিয়ে সে আর্টিকেলটা লেখছে, যে এই ড্রাগন ফ্রুটটার নিউট্রিশন কেমন থাকে, বা এটা কীভাবে বেনিফিট আছে, বা এটা কীভাবে খাইতে হয়, এই টপিকসগুলো নিয়ে আসলে আর্টিকেলটা থাকে। আচ্ছা আচ্ছা, শুধু ওই বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস না, আপনি দেখেন বেনিফিটস অফ ড্রাগন ফ্রুট ফর স্কিন, এও কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে? এই রকমের কিওয়ার্ডগুলো দিবেন, কিন্তু টাইটেলটা একটু বড় থাকবে, টাইটেলটা আকৃষ্ট করার ট্রাই করবেন মানুষকে, কিন্তু টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা থাকবে। তো আমরা একটা টাইটেল কেমন লিখতে হয় সেটা তো বুঝলাম, যে আমরা যে কিওয়ার্ডটা ফোকাস করে আর্টিকেলটা লিখতে চাই, সেই আর্টিকেলটা মানে সেই আর্টিকেলের যে টাইটেলটা থাকবে, ওই টাইটেলের মধ্যে মানে ওই টাইটেলের যে কিওয়ার্ডটা ফোকাস করে আর্টিকেলটা লেখা হয়েছে, ওই কিওয়ার্ডটা ফোকাস করে আর্টিকেলের টাইটেলটাও দিতে হবে, এবং আর্টিকেলের বডিটাও কিওয়ার্ডটা বসাইতে হবে। আচ্ছা, মূল কারণ হলো আমাদের টাইটেলটার মধ্যে যদি কিওয়ার্ডটা না থাকে, তাহলে গুগল রোবট বুঝতে পারবে না যে আসলে আমরা কোন কিওয়ার্ডে ফোকাস করে আর্টিকেলটা লিখছি। দেখেন মানুষ আরও কী কিওয়ার্ডে সার্চ দেয়, বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস রেড, বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস ফর ফিমেল, এই কিওয়ার্ডগুলো লেখাও সার্চ দেয়। তো এই কিওয়ার্ডেও আপনি একটা কিওয়ার্ডে ফোকাস করে এই কিওয়ার্ডগুলোরেও আপনার আর্টিকেলের মধ্যে কীভাবে নিয়ে আসবেন, সেই ব্যাপারগুলো নিয়েও আমরা কথা বলবো। আমরা আর্টিকেল টপিক্সে আপাতত আপনি টাইটেল বসাবেন একটা, মোটামুটি আপাতত কপি কইরা দিলেও সমস্যা নাই, আপনি বুঝা কপিটা দিবেন যে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা থাকতে হয়, সেইটুকু অন্তত বোঝার ট্রাই করবেন। আমরা যদি একটা আর্টিকেলে আপাতত এখান থেকে একটা আর্টিকেল নেই, আচ্ছা আমরা দিতেছিলাম ইসের আর্টিকেল, আচ্ছা আমরা জানি যে এটা একটা নিউজ চ্যানেলের কিওয়ার্ডগুলো ওই রকমের হয় না। আমি আপনাদের সাথে এটা ব্যাপার শেয়ার করছি যে নিউজ চ্যানেলের এইখানে বিসিএস এর ফলাফল হয়তো বা আজকের বা কালকের পর্যন্ত সার্চ দিবে, এরপর দিবে না। কিন্তু আপনার ওয়েবসাইট নতুন, আপনি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করলেও তো এক সপ্তাহ পর র্যাঙ্ক করে কোনো লাভ আছে? তো আপনার এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করে যারা নিউজ পেপার বানায়, তাদের ইচ্ছা থাকে যে ওয়েবসাইটের অথরিটি আগে বানাবে, মানে ওয়েবসাইটটারে আগে বড় করবে, এরপরে যা আর্টিকেল লিখবে তারপরে বড় হবে। কিন্তু আপনার টার্গেট থাকে এই যে আমরা ইসের যে ওয়েবসাইটটা দেখছিলাম যেমন বাংলা সাইবার, ওই ওয়েবসাইটের মধ্যে যে আর্টিকেলগুলো দেখছেন ওরা কিওয়ার্ড ফোকাস করে দেয়, ওই কিওয়ার্ডগুলো আপনার মনে করেন যে 10 দিন পর, 1 মাস পর, 2 মাস পর সার্চ দিলেও মানুষ ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করলে আপনার ওরা ঢুকতে থাকে। তো দুই টাইপের ওয়েবসাইট কিন্তু কথা বলছে, যেটা কিওয়ার্ড এই টাইপের ওয়েবসাইটগুলো কিওয়ার্ড নাই, ওই টাইপের ওয়েবসাইটগুলো কিওয়ার্ড আছে। ওকে, তো আমরা একটা টাইটেল দিই এখান থেকে নর্মালি, এরপর আমরা আর্টিকেলের বডি দেওয়ার ট্রাই করি, আর ওই যে আবার এলিগেটটা অ্যাডে বসছে। এমন পরিমাণের অ্যাড যে কোনো জায়গায় নেই খালি ওদের। আচ্ছা, এর মধ্যে থেকে আমরা একটু লেখাও নেই, তাড়াতাড়ি নিয়ে এটা দিয়ে বেরোই। আচ্ছা,
আমরা একটা আর্টিকেল পোস্ট দেখতেছি আপাতত, আপনি এইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে গিয়ে আরও লেখা কপি করে নিয়ে আসবেন। আপাতত হচ্ছে আমরা এই লেখাটা করে নেই, তাহলে বড় হয়ে যাবে মোটামুটি। এই কারণে তো আপনি যে নিশটা সিলেক্ট করবেন ওই নিশে বিভিন্নভাবে পড়ালেখা করতে হবে আপনার। বিভিন্ন আর্টিকেল লেখার আগে আর্টিকেল কোন টপিক্সে লিখবেন ওই টপিক্সে রিচার্জ করতে হবে, কারণ আপনি তো আর জানেন না স্যামসাং গ্যালাক্সি A25 এর ব্যাটারি চার্জ কতক্ষণ থাকে, জানেন আপনি? কারণ তো আপনার তো পড়তেই হবে, কোনো ওয়ে নাই তো। স্কিল কি এমনি এমনি আসে? না না, কপি করে ওয়েবসাইট তো হবে না। আপনি ভাই আপনার তো মনে করেন যে একটা আর্টিকেল লিখতে হলে একটা ফরম্যাট আছে, যে এই ফরম্যাটে লিখবেন, তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে আমার আর্টিকেলের প্ল্যানটা কী রকমের, আমি আর্টিকেলটা কেমনে সাজাবো। আপনি আর্টিকেল লিখবেন আমি বরিশাল থেকে কুয়াকাটা কিভাবে যাব, আপনি যাওয়ার জন্য লঞ্চ, ট্রাক বা মনে করেন বাস, ট্রেন এইভাবে যখন উল্লেখ করবেন তখন পার্টগুলো ছোট হয়ে যাবে না? তখন আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটের একটু আর্টিকেল, কয়েকটা আর্টিকেল পড়েন, তাহলে তো অটো আপনার মধ্যে কাজ করবে যে আমি এই ব্যাপারগুলো আমার আর্টিকেলে রাখি, এই ব্যাপারগুলো যাওয়ার জন্য ওইগুলো আসলে এই রকমের। হ্যাঁ আচ্ছা, তো আমরা আর্টিকেল কিন্তু এখানে দিলাম। আর্টিকেল দেওয়ার পরে দেখেন, আর্টিকেল দেওয়ার পরে উপরে যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পারতেছেন, উপরে একটা আর্টিকেল পাবলিশ করার পরে ড্যাশবোর্ড, আপনি দুইভাবে আর্টিকেল পাবলিশ করতে পারেন। একটা হলো এটা হলো HTML ভিউ, এটা হলো কম্পোজ ভিউ। আমরা এখন বর্তমানে কম্পোজ ভিউতে আছি, আপনি চাইলে HTML ভিউতেও দেখতে পারেন। যদি আপনি কোডিং টোডিং জানেন আপনি তাহলে HTML ভিউতে কাজ করবেন। আমরা যেহেতু কোডিং জানি না সেহেতু আমরা কম্পোজ ভিউতে করব। আমরা শুধু লেখা দিলেই হবে এবং লেখাগুলোর যত কালার চেঞ্জ, যত কিছু চেঞ্জ সব আমরা এখান থেকে করতে পারবো। আমরা কোনো ইমেজ ইউজ করা, লেখাগুলো এক সাইডে নিয়ে আসা, লেখাগুলোর মধ্যে কোনো লিঙ্ক ইউজ করা, সব আমরা এখান থেকে করব। কিন্তু আমরা যদি কোডিং মানে এইটা না মানে কোডিং জানতাম তাহলে আমাদের করতে হইতো হাতে লেখাই, আমরা কোনো এগুলো ইউজ করতে পারতাম না ওইভাবে। ঠিক আছে, আমাদের সব হাতে লিখতে হইতো টাইপ করে। আমরা কম্পোজ ভিউতে করব। আমরা এই কম্পোজ ভিউতে দেওয়ার পরে আপনি যে আমরা এই টুলসটার ব্যবহার জানলাম যে HTML এবং কম্পোজ ভিউ দেখতে পারি এইখান থেকে। এরপরে আপনি দেখেন আনডু রিডিউ, মানে কোনো লেখা কাইটা ফেলছেন সামনে বা পিছনে যাওয়ার যে ব্যাপারটা আছে, যেমন এই আমি পিছনে চলে আসছি আবার। ঠিক আছে, এইভাবে আপনার সামনে পিছনে চলে আসতে পারবেন এইখান থেকে। এরপরে আপনি দেখেন এখানে ফ্রন্ট, এইখানে আপনি যদি দেখেন এখান থেকে আপনি ফ্রন্ট দেখতে পারেন। এই ফ্রন্ট অনেক স্টাইলের ফ্রন্ট আছে এখানে। আপনি ফ্রন্ট ইংলিশ ফ্রন্ট আসলে বেশি, এইটাই স্বাভাবিক থাকবে। তো আপনার ইংলিশ ফ্রন্টগুলো আপনি এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। এরপরে আপনি লেখারে আপনার এইখান থেকে যদি একটু খেয়াল করেন, এইখানে ফ্রন্টের সাইজ, আপনি ফ্রন্টের সাইজ কি মিডিয়াম লাগবেন না লার্জ লাগবেন, এইখানে আপনার হাত দেওয়ার দরকার নাই। আপনি এইখান থেকে এই প্যারাগ্রাফ, এরপর মেজর হেডিং, সাব হেডিং এইগুলো ইউজ করে আপনি করতে পারবেন। আমরা এইটার ব্যাপারটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনারা অনেক সময় আর্টিকেল লিখতে গেলে, যেমন আপনি একটা আর্টিকেল লিখবেন হলো যে কুয়াকাটা ভ্রমণ নিয়ে, তো আপনি মনে করেন ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার যে ওয়েটার ব্যাপারে আমি আপনাদের এতদিন বলছিলাম, তো এই ওয়ের মধ্যে আপনি তুলে ধরছেন যাওয়ার জন্য যে ওয়ে, তারপর ওইখানে হোটেলে থাকার জন্য ব্যবস্থা, খাওয়ার জন্য কি ব্যবস্থা আছে, বা ওইখানে কি কি দর্শনীয় প্লেস আছে, এই ব্যাপারগুলো নিয়েই তো আপনি আর্টিকেলটা লিখবেন। তো আর্টিকেল লিখতে গেলে আপনার কোটেশন ইউজ করতে হবে না, যে কোটেশনগুলোর মধ্যে আছে কি যাওয়ার জন্য কি করবেন। ঠিক আছে, প্রথম প্যারা, তো যাওয়ার জন্য কি করবেন, আপনি যদি এইটারে মেইন কোটেশন দেন তাহলে ওইটার আন্ডারে কি কোটেশন যায় না, বাসে যাবেন কিভাবে, তারপর মনে করেন যে আপনি ট্রেনে যাবেন কিভাবে, এই পার্টগুলো আবার যাওয়ার জন্যর মধ্যে আসে না। আবার যদি আপনি খাওয়ার জন্য ব্যাপার বলেন তাহলে এইটা কি আর মনে করেন ওই ডিশের যাওয়ার জন্য মধ্যে থাকে, তাহলে এটা আলাদা কোটেশনে হয়ে যায় না। তাহলে যাওয়ার জন্য যেই ব্যাপারটা থাকে, খাওয়ার জন্য ওইটা কিন্তু সেম ক্যাটাগরির, মানে ওইটারও যেই পাওয়ার, খাওয়ার জন্যরও কিন্তু সেম পাওয়ার। কিন্তু আপনার মনে করেন যে বাসে যাওয়ার জন্য যেই ব্যাপারটা বলছি, খাওয়ার জন্য সাথে কিন্তু ওর পাওয়ার কিন্তু সেম না, ও কিন্তু সাব ক্যাটাগরি। এই পাশেরটা কিন্তু মেইন ক্যাটাগরি। এই পাশেরটা কোনটা, যাওয়ার জন্য আপনি কি করবেন, খাওয়ার জন্য কি করবেন, দর্শনীয় প্লেস কীগুলো আছে। এরপর দর্শনীয় প্লেসের মধ্যে যদি আপনি লেখেন যে এই চর সেই চর, এইগুলো আলাদা করতে যান, তাহলে ওইগুলো আবার দর্শনীয় প্লেসের সাব ক্যাটাগরির মধ্যে যায়। তো এইগুলোর মধ্যে আপনারা যে এইখানে যে ব্যাপারগুলো দেখতেছেন, হেডিং, সাব হেডিং, এইগুলার মেইন ব্যাপারটা হইলে এই রকমের। আপনার যদি এইটাই হয় মেইন ক্যাটাগরি, তাহলে আপনি এইখানে এইগুলার
এরপরে দিতে পারেন হলো সাব হেডিং, কোনো সময় হেডিং দেওয়ার আপনার দরকার নাই, বা আপনি হেডিং ইউজ করতে পারেন অনেক সময় বড়ডারে সর্বোচ্চ, বা আপনি মানে এইডারে সাব হেডিং ইউজ করতে পারেন। এই সাব হেডিংয়ে বেশি বড় হয় না, আপনি এইডারে হেডিং ইউজ করবেন আপাতত অবস্থায়, কিন্তু মাইনর হেডিং বা মেজর হেডিং এই যেটা দেখতেছেন এইটা ইউজ করার দরকার নাই কারো, কারণ এইটা আপনার ওয়েবসাইটে একবারই নিয়ে নেয়। তো এই আপনি হেডিং দিচ্ছেন। এখন যদি ফল প্রকাশের ব্যাপারগুলো বরিশালে কয়টা, ঢাকায় কয়টা, এইভাবে আলাদা আলাদা করতো, তাহলে এইটার আন্ডারে আপনি যদি বরিশাল লিখতেন সেইটা আপনার যাইতো কিতে, আপনার মনে করেন যে এই মাইনর হেডিংয়ের মধ্যে, মানে এইটার নিচে এইটা। তো এই মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে এইগুলা 1 2 3 4 5 6 এইভাবে আছে, আপাতত আপনারা ব্যবহারের জন্য বোঝা দরকার। তো এইটারে মনে করেন যে এই রকমের আপনি আর্টিকেল ওই রকমের অনেক বেশি পাবলিশ করে ওয়েবসাইট মেনটেনও করবেন না, আর এই ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার আপনার এইভাবে দরকারও নেই। এইগুলো আপনি হয়তো বা আপনার মনে করেন যে ল্যান্ডিং বানানোর জন্য, কোনো মার্কেটিং করার জন্য কাজে লাগাবেন, তখন আপনার এই হেডিংগুলো আসলে দরকার নাই। কিন্তু আপনারা তো বুঝতে পারছেন যে হেডিং কি, সাব হেডিং কি আর্টিকেলের মধ্যে, বুঝতে পারছেন না সবাই? আপনি বুঝছেন? আচ্ছা, তো এইভাবে আপনারা এই হেডিং, সাব হেডিং, মাইনর হেডিং দিতে পারেন। এরপরে আপনি যদি চান যে আমি লেখা বোল্ড করব, অ্যারোটিক বা আন্ডারলাইন বা লেখার উপরে ক্রস দেওয়াই দিব আমি, এগুলো আপনি চাইলে দিতে পারেন। এগুলো আপনি এইখান থেকে এই সাইজ দিয়ে আপনি মনে করেন যে লার্জেস্ট এইরকমের নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এই যে উপরের এইটা তো টাইটেলে দিয়ে ফেলছি, এটা অটোমেটিকলি নিয়ে নেবে, আপনার কিছু করা লাগবে না। এই দেখেন, আপনি এইখান থেকে যদি সাইজ লার্জ বানাইয়া নেন, সাব হেডিং হেডিংয়েও কাজ হবে না তখন, ঠিক আছে? হ্যাঁ, এডিট করতে পারবেন। আচ্ছা, নর্মাল রাখি আমরা, আর এইটারে আপাতত সাব হেডিং, আচ্ছা নর্মাল না, একটু বড়ই দেই, লার্জেস্ট মিডিয়াম। আচ্ছা, তো আমরা এরপরে দেখেন, আপনি কালার করা কোনো লেখায় যদি আপনি কালার করতে চান, যে আমি লেখাগুলোর মধ্যে এই লেখায় কালার করব, তো আপনি এখান থেকে কালার করতে পারেন। এরপরে লেখা, যে সাপোজ মনে করেন কোনো লেখার নিচে আন্ডারলাইন করতে চান, আন্ডারলাইন বলতে মানে মার্ক করতে চান, তো এই রকমের আপনি এই লেখার নিচে মার্ক হয়েছে, কালার মার্ক হয় না, ঠিক আছে? এইভাবে আপনি করতে পারেন। এছাড়া দেখেন, এরপরে আপনি দেখতেছেন, আপনারা অনেক সময় লেখার মধ্যে মধ্যে দেখেন যে এই রকমের, যেমন ওই দেখেন, এই যে ওয়েবসাইটের আর্টিকেলটা আমি ওপেন করছি, আর্টিকেলের মধ্যে আপনার এই জব সার্কুলার 2024 বিস্তারিত দেয়া হলো। সরকারি বেসরকারি সকল চাকরির খবর আগে পড়তে আমাদের চাকরির খবর পেজ ফলো করুন। ও এই জায়গায় ওর মনে করেন চাকরির খবর ক্যাটাগরির লিঙ্কটা এখানে দিয়ে দিছে। তো চাই আপনি ক্লিক করেন, দেখেন ওর একটা চাকরির খবর যে ক্যাটাগরিটা আছে, ওই ক্যাটাগরির লিঙ্কটা দিয়ে দিছে। আপনি চাইলে আপনার মনে করেন যে অন্য আর্টিকেলের লিঙ্ক যদি থাকে, সেই লিঙ্কগুলো দিতে পারেন। তো এই লিঙ্কগুলো আসলে কোন লিঙ্কগুলো ইউজ করে সেগুলো আমরা দেখবো, কিন্তু আপাতত অবস্থায় আমরা ওর আর্টিকেলটারই অ্যাঙ্কর করে দিই। আপনি যদি কোনো লেখার উপরে অ্যাঙ্কর টেক্সট করতে চান, মানে কোনো লেখার উপরে এইভাবে লিঙ্কিং করতে চান, এই যে লিঙ্কিংটা আমি একটু আগে দেখাইছিলাম, সেই লিঙ্কিং করতে চান, সেই লিঙ্কিং করার জন্য যেমন এই চাকরির খবরের উপরে আপনি কার্সার রাখলে দেখেন একটা আঙুলের মতো হয়ে যায়। এই প্রসেসটালে বা এই কাজটারে বলা হয় হাইপার লিঙ্ক করা। মানে কোনো লেখার উপরে আপনি লিঙ্কিং করার যে প্রসেসটা, সেই প্রসেসটারে বলা হয় হাইপার লিঙ্ক করা। আর যে লেখাটারে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট বলে চাকরির খবর অ্যাঙ্কর টেক্সট, মানে যে লেখাটার উপরে হাইপার লিঙ্কটা করা হয় বা অ্যাঙ্কর টেক্সটটা করা হয়, সেই লেখাটারে বলা হয়, যে লেখাটার উপরে মানে লিঙ্কটা বসানো হয়, সেই লেখাটারে বলা হয় অ্যাঙ্কর টেক্সট, আর প্রসেসটারে বলা হয় হাইপার লিঙ্ক। সবাই কি বুঝতে পারছেন? কি বুঝছেন আপনি বলেন? বলেন হাইপার লিঙ্ক বলে কারে বলেন? এই যে কাজটা করছে, কাজটা হলো হাইপার লিঙ্ক করছে। আপনারা যদি বইলা দেয় যে আপনার এই আর্টিকেলটার মধ্যে 5টা হাইপার লিঙ্ক করবেন, তখন আপনি জিজ্ঞাসা করবেন কোন কোন অ্যাঙ্কর টেক্সটে করবো। তাহলে আপনার কথাটা বুঝতে পারছেন? 5টা হাইপার লিঙ্ক বলতে 5টা লিঙ্ক বসাবেন। তো এই যে লেখাটা, এই চাকরির খবর, এই লেখাটা হলো টেক্সট, মানে অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? তাহলে হাইপার লিঙ্ক আর অ্যাঙ্কর টেক্সট কি বুঝতে পারছেন? নেক্সট দিন কিন্তু জিজ্ঞাসা করবেন, ভিডিও দেখেন ভালোভাবে। ওকে,
আচ্ছা, তো আমরা হাইপার লিঙ্ক কেমনে করবো? এখান থেকে দেখেন, আমরা চাইতেছি যে এখানে সরকারি কর্ম কমিশন, এই লেখার উপরে কমিশনার, এইখানে মনে করেন যে ওদের একটা লিঙ্ক দিয়ে দিব ওদের ওয়েবসাইটে। তো ওদের ওয়েবসাইট তো এইটা, ওদের ওয়েবসাইটটি একটু আমি ওপেন করি। কেন দিব এইটা দিব এই কারণে যে মনে করেন যে আজ বৃহস্পতিবার 9 মে সরকারি কর্ম কমিশন পিএসসি অনুষ্ঠিত বিশেষ সভা শেষে মনে করেন যে ফল প্রকাশিত হয়, এটুকু ছিল সাথে। তো এই কারণে আমি দিব যে কর্ম কমিশন যদি কেউ না জানে আসলে কি, তাহলে যাতে কর্ম কমিশনের ওয়েবসাইটে গিয়া ওর সম্পর্কে আইডিয়া নিতে পারে, এই কারণে আমি এটা অ্যাঙ্কর টেক্সট করে দিব। অ্যাঙ্কর টেক্সট করার সময় আপনি চাইলে, যেমন এখান থেকে অ্যাঙ্কর টেক্সট যদি আপনি করেন, অ্যাঙ্কর টেক্সট করার সময় আপনি যদি চান যে আমি কলমের উপরে আমি ক্লিক দিই অ্যাডভান্সড, দেখেন আপনি যদি চান যে এই যে ওয়েবসাইটটা আমি এখানে বসাইলাম সেই ওয়েবসাইটটা এই ট্যাবে ওপেন হবে না, নতুন আর একটা ট্যাব ওপেন হয়ে তখন ওপেন হবে। আমার আর্টিকেলটা আমার আর্টিকেলের জায়গায় ওপেন থাকবে, কিন্তু এইটা ওপেন হবে নতুন একটা ট্যাবে, এই আর্টিকেলটা। তাইলে আপনি এই ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ এইটা ক্লিক করে এরপরে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এরপরে এইটুকু আমাদের কাজ শেষ। এরপরে আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারি। আপাতত অবস্থায় আপনারা প্রত্যেকে একটা ইমেজ ইউজ করবেন প্রত্যেকটা আর্টিকেলে। কোনো আর্টিকেলে ইমেজ ইউজ করবেন না, এমন আর্টিকেল পাবলিশ করবেন না। ইমেজ ইউজ না করলে আমরা আজকের ডিজাইন দেখাইতে পারবো না। আমরা আজকের আর্টিকেল পাবলিশ এবং আপনাদের ড্যাশবোর্ডটাই দেখাবো। আপনারা নেক্সট দিন আর্টিকেল পাবলিশ করে নিয়ে আসবেন। আর্টিকেল পাবলিশ যদি আপনি না করেন তাহলে আপনার ডিজাইনটা বোঝা যাবে না যে আপনি ডিজাইনটা করছেন। তো আমি মানে আপনারা মোটামুটি প্রত্যেকে 5 থেকে 6টা আর্টিকেল পাবলিশ করবেন 2টা বা 3টা ক্যাটাগরির মধ্যে। আমরা তো ক্যাটাগরি জানি, তাই না? তো আপনারা অন্তত 2টা বা 3টা ক্যাটাগরির মধ্যে 2টা করে আর্টিকেল পাবলিশ করে নিয়ে আসবেন, যাতে আমরা নেক্সট দিন আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রস্তুত থাকে। ওকে, এরপরে আপনি যদি দেখেন এখানে আমরা এটা দিচ্ছি, এরপরে আমরা এখানে একটা ইমেজ ইউজ করব, সরকারি কর্ম কমিশনের ফলাফল প্রকাশের ইমেজ। আপাতত আপনারা গুগল থেকে নেন। আচ্ছা, প্রথম আলো যেগুলো দেখবেন ওইগুলো নিয়েন না, ওইগুলো একেবারে ন্যাচারাল, কোনো কিছু নাই। কি হইল? উইন্ডোজে মনে হয় ঝামেলা করে, বুঝছো? এখানে এই ডাউনলোড হয়, এই ঝামেলাগুলো করে হইলো আপনার ফটোশপটা আসে ক্লাসগুলো হয় না, ওই সফটওয়্যারগুলো প্রচুর ঝামেলা করে। আচ্ছা, এই ইমেজটা যেই কাজের জন্য ডাউনলোড দিতেছেন অবশ্যই সেই নামটা লিখবেন এখানে। আপনি এই ইমেজটা ডাউনলোড করতেছেন কেন? কর্ম কমিশনে চাকরি দিছে, আপনার ফলাফল প্রকাশ করছে এই কারণে, তাই না? তো আপনি এখানে লিখতে পারেন কর্ম কমিশন ফল প্রকাশ, এই কারণে লিখতে পারেন, এইটুকু আপনি লেখা দিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে কিচ্ছু নাই, আপাতত যেই লেখা আছে এই লেখা ইউজ করি। আচ্ছা, আমাদের তো উইন্ডোজ ইউজ করতে পারি। সরকারি কর্ম কমিশন আমরা ইউজটা ব্যবহার করতেছি। 46তম বিসিএস এর ফল প্রকাশ করছে এই কারণে, তাই না? তো আপনিও এই নাম সেম নামেই দিবেন। নাম যেই ইমেজ যেই কাজে ব্যবহার করতেছেন সেই ইমেজের সেই নাম দেবেন অবশ্যই। আবার কি, ওকে, আমরা ইমেজটা ইউজ করার ট্রাই করি। আপনি এই ইনসার্ট ইমেজে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার, এরপরে চুজ ফাইল, এরপরে আমরা যে জানি এটা আছে ডাউনলোডে নাকি,
ডাউনলোডের মধ্যে। ওকে, আমি এটা ক্লিক করে দিলাম, ডাবল ক্লিক। এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করতে হবে, এই ছবিটা সিলেক্ট করে আমরা এটা বসাই দিলাম। এই ছবিটারে আপনি যদি একটু বড় ছোটো করতে চান, এই চেঞ্জে ক্লিক করবেন, এই সেটিংসে আপনি লার্জ, এক্সট্রা লার্জ, অরিজিনাল সাইজ, আপনি এই ইমেজটার এই যে অল্টার টেক্সট দেখতেছেন, টাইটেল দেখতেছেন, এই দুই জায়গায় চাইলে আপনার যে কিওয়ার্ডটা আছে, যেই কাজের জন্য ব্যবহার করছিলেন সেই নামটা দিবেন। এইটার মাধ্যমে ইমেজের এসি হয়ে যায়, ঠিক আছে? ইমেজটা আসলে সার্চ দিলে ইমেজগুলো যে মানুষ পায় এই কাজের জন্য পায়, তো আপনি এই ইমেজের প্রপার নাম দেওয়ার ট্রাই করবেন। এবং আপনি চাইলে কর্নার দিয়ে টান দিয়েও বড় ছোটো করতে পারেন, এই কর্নার দিয়ে টান দিয়া। এছাড়া আপনি মনে করেন যে এই বাম পাশে দেখেন কিছু অ্যালাইন আছে যে আপনি এই সাইডে নেবেন, মানে আপনার এইটারে কোন সাইডে নিতে চান, এইভাবে আপনি সিলেক্ট করে ইউজ করতে পারেন চাইলে, যে আমি এইভাবে বসাবো আর্টিকেলটা, ঠিক আছে? সাইড দিয়ে দেখা যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আর কি আছে এখানে, ইনসাইড ভিডিও। আপনি যদি চান ভিডিও ইউজ করতে তাহলে আপনি ভিডিও ইউজ করতে পারেন। তো যেহেতু আমরা একটা ওয়েবসাইটে সরাসরি কোনো ভিডিও ইউজ করবো না, যে আপনার একটা ভিডিও র ফাইল আছে ওইটারে আপনি ইউজ করবেন, ওই রকমের ইউজ করলে একটা ওয়েবসাইটের লোডিং স্পিড বাইরে যায়, কারণ আপনার ওয়েবসাইটটা তো মানুষের সামনে গিয়ে ওপেন হইতে হবে। তো ওপেন হইতে গেলে যদি একটা ভিডিও থাকে, তাহলে ওনার নেট যদি স্লো থাকে তাহলে তো আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে, তাই না? তো আপনার কি করতে হবে, আপনি যেই ভিডিও ইউজ করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিও ইউটিউব থেকে ইউজ করার জন্য। তো আমরা বিসিএস এর একটা ইউটিউবের ভিডিও দেখি কুইজা, সেই ভিডিওটা আমরা ইউজ করার ট্রাই করব। আমি চাই এই ভিডিওটা ইউজ করব, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভিডিও ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি এই ভিডিওটা ওপেন করার পর কিবোর্ড আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি এমবেড কোড নামে অপশন পাবেন। এই কপি এমবেড কোড, এই এমবেড কোডটা কপি করবেন। এমবেড কোডটা কপি করার পরে আপনার যেহেতু এইটার মধ্যে পাবলিশ করবেন, আপনি যেই জায়গায় পাবলিশ করবেন, আমরা তো জানি এইখানে পাবলিশ করব আমরা, তো এইখানে আমি কার্সার রাখলাম এবং আমার এইখান থেকে HTML ভিউ এবং কম্পোজ ভিউ দুই ভিউ ছিল, আমার HTML ভিউতে আসতে হবে, কারণ এটা একটা কোডটা যদি আমি ইউজ করি তাহলে আমার অবশ্যই HTML ভিউতে আসতে হবে। আমি HTML ভিউর মধ্যে গেলাম এবং আমি এইখান থেকে, আচ্ছা এই হলো পীর শেষ, আপনি নিচেও রাখতে পারেন, কিন্তু যেহেতু জানেন আপনি এই পীর শেষ, তো আমি নিচেই দিই, সমস্যা নাই। নিচে কোডটা বসাই দিলাম এবং আপনি আপনার ফ্রেমের সাইজ ছোটো করে দিতে পারেন। এটা আছে 1280, আমি দিলাম হলো 650x400, এই সাইজে দিলাম, ঠিক আছে? এখন আমি যদি HTML দিয়ে আবার কম্পোজ ভিউতে যাই, দেখেন আমার এখানে ভিডিওর ফরম্যাটটা আসছে, কিন্তু ভিডিওটা একটু লোডিং আসতেছে না এই কারণে। তো আপনি এরপরও যদি লেখা দিতে চান, এই লেখা আবার লেখা দিবেন, এখানে কিন্তু আবার আপনি লেখা দিতে পারতেছেন। এরপর লেখাগুলারে আপনি যদি চান যে এই লেখাগুলারে মার্ক করে এইদিকে সেই দিকে নেওয়া, এই যেমন লেখাগুলারে মাঝখানে নেবেন, সাইডে নেবেন, এইভাবে আপনি নিতে পারেন। এই মাঝখানে নিলে আবার চেঞ্জ হয়ে যাবে। এইখানের মাঝখানে আসছে কেন, এখানে মাঝখানে আসছে, এক সাইডে আগেই করে দিছি, তো এই বাম পাশে থাক। আমি চাই যে 46তম পর একটু এডিট করে দেখাই আপনাদের, এইটুকু যতটুকু মার্ক হয়, তো আমরা যদি চাই যে ও এই পাশ থেকে শুরু হবে, ঠিক আছে? এই রকমের আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি মনে করেন এই সাইডে একেবারে আবার এই সাইডে নিয়ে আসতে পারবেন। এরপরে কোনো যদি আপনার নাম্বারিং করতে হয় তাহলে বুলেট পয়েন্ট নাম্বার ইউজ করতে পারবেন। এরপর মানুষের স্পিচ ইউজ করে না, যে এই লোক এই বক্তৃতা দিছে, তখন মনে করেন এই কোয়ারির এই ইউজ করে, এটার কি কমা জানি বলে, ইনভাইটেড কমা, এই কমা ইউজ করে। তারপরে আপনার মনে করেন যে এই ব্রেক ট্রেক দেওয়ার জন্য এই লাইন টাইন ইউজ করে। আচ্ছা, এরপরে আপনি দেখেন আরও কী কী ইউজ করে। এরপরে আপনার এগুলো আমাদের ওইভাবে লাগে না, এই সাইডটা এটা যাই, এই মনে করেন যে আপনি মার্ক করে একটু এই সাইডটা এটা যাইতে পারেন, এগুলো আসলে ওইভাবে লাগে না আমাদের কোনো কাজে। এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, আপনি বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু যে কোনো ভাষায় ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তবে আপনার ইংলিশ থাকলে আপনি সব জায়গায় বাংলা লিখলে ওয়েবসাইট বাংলা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ব্যাপারগুলো তো আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, এই উপরের টুলসগুলো নাকি? ওকে, এরপরে ডান পাশে একটু দেখেন,
আমরা একটা ওয়েবসাইট বানানোর সময় শুরুতে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যখন বানাবো তখন আমাদের ক্যাটাগরিগুলো আগেই দিতে হয়, যে আমি যে নিউজ পেপারের ওয়েবসাইটটা বানাবো আমি কি কি ক্যাটাগরির আর্টিকেল পাবলিশ দেব। আমি চিন্তা করছিলাম যে আমি আর্টিকেল পাবলিশ দিব খেলাধুলা, তারপর মনে করেন যে রাজনীতি, এবং মনে করেন যে আপনার চাকরির খবর, এই 3 ধরনের নিউজ আমি পাবলিশ দেব। আপাতত অবস্থায় আমি অন্য কোনো নিউজই পাবলিশ দেব না। তো ক্যাটাগরির বাইরে তো আর আমি নিউজ পাবলিশও দিতে পারবো না, পারবো? তাহলে তো আমার একটা ক্যাটাগরি খুলেই নিতে হবে। আমি যদি এখন একটা ওই ওয়েবসাইট চিন্তা করছি যে আমি খেলাধুলা, চাকরির খবর এবং মনে করেন রাজনীতি, এই 3টার বানাবো, কিন্তু এখন আমি যদি গিয়ে একটা আর্টিকেল লিখি মনে করেন যে টেকনোলজি নিয়ে একটা আর্টিকেল লিখি যে কীভাবে উইন্ডোজ 10 সেট আপ দেবে, এটা তো ওই ক্যাটাগরির সাথে যায় না। তো আপনার ওই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমরা আপাতত যেহেতু বানাইতেছি না, তো সেহেতু ক্যাটাগরিগুলো আমাদের আগে বানানো যাইতেছে না। আমাদের এই ব্লগস্পট সিএমএস এর মধ্যে আপনি আর্টিকেল লেখার সময় এই লেভেল মানেই ক্যাটাগরি, ঠিক আছে? আর্টিকেল লেখার সময় যে লেভেল দিবেন এই লেভেলই ক্যাটাগরি। তো আমি যদি লেভেল এইখানে দেই হলো আপনার জব দিলাম। এখন আমি যদি এই লেভেল এইটারে আরও একটা লেভেলে যদি দিতে চাই, যে সেম আর্টিকেল আরও একটা লেভেলে দিব, কিন্তু আপনারা একটা লেভেলেই দিবেন আপাতত। তাহলে আপনি কমা স্পেস দেওয়ার পর যদি আরও একটা লেভেল লেখেন, তাহলে আপনার 2টা লেভেলের মানে 2টা ক্যাটাগরির মধ্যেই এই আর্টিকেলটা পাবলিশ হবে। কারণ আপনার যদি আর্টিকেলটা 2টা ক্যাটাগরির সামঞ্জস্য না হয় তাহলে তো আপনি দিতে পারেন না, ঘুমাইলে তো আর কাজ হইবে না। আপনারা আমার কাছে ঘুমে ধরা খাই যান খালি। আচ্ছা, তো জব দিলাম এইখানে। এরপরে যদি আপনি চান যে স্পোর্টস দিবেন, স্পোর্টস ক্যাটাগরির সাথে এটা যেহেতু মেলে না, আপনি অবশ্যই দিবেন না। তো এই জবটা কিন্তু একটা ক্যাটাগরি পাবলিশ হয়ে গেল। এরপর জব রিলেটেড আরও যদি আপনি ক্যাটাগরি পাবলিশ করতে করেন পরবর্তীতে আর জব এইখানে অটোমেটিকলি চলে আসবে, আর আপনার লেখা লাগবে না, ঠিক আছে? মানে জব একবার লিখছেন, জব ক্যাটাগরির যত আর্টিকেল আপনি পাবলিশ করবেন জব এইখানেই আপনি পাবেন, ঠিক আছে? আমরা যদি এখন আমাদের আর কোনো কাজ নাই, আমাদের এই আর্টিকেলটা আমরা জব ক্যাটাগরির মধ্যে পাবলিশ করতেছি, আমি পাবলিশ করে দিলাম। ওকে, একটা আর্টিকেল আমরা তো সবাই পাবলিশ করতে পারবো আর্টিকেল প্রপারলি নাকি? ওকে, দেখেন এখানে আমরা যে ইমেজটা উপরে বসেছিলাম, যে আপনি চাইলে 5টা ওই ইমেজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 5টা ইমেজের সবার উপরে যে ইমেজটা থাকে সেইটারে বলা হয় ফিচার্ড ইমেজ। ব্লগস্পটের ফিচার্ড ইমেজ বলে কারে? যে ইমেজ পুরো আর্টিকেলের অর্থ বহন করে সেই ইমেজকে বলা হয় ফিচার্ড ইমেজ। মানে আপনার এই ইমেজটা দেখলেই যাতে বোঝে যে হ্যাঁ বিসিএস প্রিলিমিনারির হয়তো বা রেজাল্ট দিচ্ছে এই ইমেজটার মাধ্যমে, এটা বুঝতে পারবে। তাহলে ফিচার্ড ইমেজ বলতে যে ইমেজটায় সকল অর্থ বহন করে সেই ইমেজটারে ফিচার্ড ইমেজ বলে। ওকে, আপনারা এরকমের অনেকগুলো আর্টিকেল পাবলিশ করবেন এবং মাথায় রাখবেন আমি 2টা বা 3টা ক্যাটাগরির মধ্যে পাবলিশ করব, এবং আপাতত অবস্থায় আপনাদের ইচ্ছা মতো আপনারা ক্যাটাগরি ডিসাইড করে 2টা বা 3টা ক্যাটাগরির মধ্যে 6টা আর্টিকেল পাবলিশ করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমরা আর্টিকেল পাবলিশের ব্যাপারে বা আমাদের নেক্সট দিন আর্টিকেল পাবলিশের কি কাজ সেটুকু কি আমরা বুঝছি? আপনি যদি এখন এডিট করতে চান এই ক্লিক করে আবার এডিট করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার আর্টিকেল আরেকটা লিখতে চান তাহলে এই প্লাসে ক্লিক করে আবার আর্টিকেল লিখতে পারবেন। আর্টিকেলের টাইটেল দিবেন এইভাবে, বডি দিবেন এইভাবে। আপনার লেভেলে গেলে দেখেন এই জব অটোমেটিকলি আসছে, যেহেতু জব আপনার এখন যদি দিতে চান তাহলে জব আবার সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান যে আমি আর জব দিব না, এটা হলো স্পোর্টস নিউজের, তাহলে আপনি পরবর্তীতে আবার এই যে স্পোর্টস পরের আর্টিকেলটা আবার ওইটাও শো করবে। আপনি তো আর মনে করেন যে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি দিবেন না, আপনি 2টা ক্যাটাগরির মধ্যে 5-6টা আর্টিকেল পাবলিশ করবেন। তো ক্যাটাগরি তো পরবর্তীতে আর লেখা লাগবে না 2-3টা আর্টিকেল লেখার পর। আচ্ছা, তো এইভাবে আপনারা মনে করেন যে আর্টিকেল পাবলিশ করতে পারবেন। আর্টিকেল পাবলিশের জন্য এই তো এই আর্টিকেলটা ড্রাফট হয়ে আছে, আমি আর্টিকেলটা পাবলিশ দিই না, একটু লেখা বের হয়ে গেছে, এটা ড্রাফট। আপনি আবার এর মধ্যে গেলে আপনি কিন্তু এখান থেকে আর্টিকেলটা আবার দেখতে পারবেন এবং আপনি আর্টিকেলটারে এডিট করতে পারবেন আপনার মতো করে। আচ্ছা, তাহলে আর্টিকেলের ব্যাপারে কোনো কোশ্চেন আছে? আমি এইগুলা বুঝাইতেছি। এখন দেখেন স্ট্যাটাস বলতে আপনার আর্টিকেলগুলোর মধ্যে কতগুণ জন লোক ঢুকতেছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার আর্টিকেলে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার আর্নিংয়ের যে ব্যাপারটা, ব্লগস্পট হলো গুগলের একটা সার্ভিস, নিজস্ব সার্ভিস, কিন্তু আপনার যদি ওয়েবসাইটটা প্রপারলি হয় তাহলে আপনি এই ব্লগস্পটের মধ্যেও অ্যাডসেন্স পাবেন। র্যাঙ্কিংয়ে আপনারা গুগল কোনোভাবেই হেল্প করবে না, কিন্তু আপনি অ্যাডসেন্স চাইলে অ্যাডসেন্স পাইতে পারেন এখনও, কিন্তু আগে অনেক বেশি দিত, এখন অনেক স্ট্রং হয়ে গেছে, এখন একটু কম দেয়। আচ্ছা, তো আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল এখান থেকে নিতে পারবেন। যেহেতু আমাদের ওয়েবসাইটের কোনো রিকোয়ারমেন্টই ফুলফিল হয় না, অ্যাডসেন্স পাওয়ার মতো যোগ্যতাই নাই, সেহেতু আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেওয়ার কোনো কারণই নাই।
ওকে, এরপরে পেজ। আমরা জানি একটা ওয়েবসাইটের জন্য 3টা ম্যান্ডেটরি পেজ থাকে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি, 3টা পেজ। আপনি ঠিক 3টা পেজ ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। অ্যাবাউট আসের মধ্যে আপনার ওয়েবসাইটে আপনি কি পাবলিশ করবেন, যে আমার ওয়েবসাইটে আমি স্পোর্টস, রাজনীতি এবং চাকরির খবর, দৈনন্দিন বিভিন্ন চাকরির মানে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সাথে খুব দ্রুত তুলে ধরবো, এই ব্যাপার নিয়ে আপনি একটা মনে করেন যে অ্যাবাউট লিখলেন। অ্যাবাউট লেখা আপনি যদি আরও প্রপার অ্যাবাউট লিখতে চান, আমি মানে আপনারা যত ঘাটবেন আপনি তত শিখতে পারবেন। আপনার ক্রিয়েটিভিটির প্রমাণ আপনারই দিতে হবে। আমি এই টাইটেল বুঝাই গেছি, আমি হয়তোবা আমি আর একদিন আপনার টাইটেল বুঝাবো, কিন্তু আপনি টাইটেল প্রপার যদি লিখতে চান তাহলে আপনার বিভিন্ন ওয়েবসাইটের টাইটেল দেখতে হবে, নিজে লেখার ট্রাই করতে হবে, তাইলে আপনি প্রপার লিখতে পারবেন আরও। আচ্ছা, তো তো আপনারা অ্যাবাউট মানুষের ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি মানুষের ওয়েবসাইটের অ্যাবাউটের পেজগুলো খোঁজার ট্রাই করবেন। অ্যাবাউটের পেজ ওয়েবসাইটের ওদের নিচের দিকে থাকে, তো এইখানে প্রথম আলো বা আপনার মনে করেন যোগাযোগ, এই দেখেন ওর যোগাযোগের ব্যাপারে লিখছে ও, যে আপনার সাথে যোগাযোগ করার জন্য কোন মেইল কোন ইউজ করবে সেটা। এরপর গোপনীয়তা নীতি বা শর্ত বা নিয়মাবলী, এগুলো আপনার ইউজ করার দরকার নেই। আপনি প্রাইভেসি পলিসি হিসেবে শর্ত বা নিয়মাবলীর মধ্যে আপাতত অবস্থায় পেজ ক্রিয়েট করে রাখেন, ওই পেজগুলো জেনারেট করা যায় বিভিন্ন টুলসের মাধ্যমে। আপাতত অবস্থায় আসলে একটা প্রাইভেসি পলিসির মধ্যে লেখা থাকে যে যেই ওয়েবসাইটটা বা যেই কন্টেন্টটা আপনি আর্টিকেলগুলো আপনার ওয়েবসাইটে দিতেছেন, সেই কন্টেন্টগুলো আসলে মানুষের জন্য সেফ কিনা, বা আপনি এই কন্টেন্টগুলো কোথা থেকে কালেক্ট করেন, বা কালেক্ট করলে আপনার এই কালেক্টগুলোর জন্য আসলে কোনো কেউ দায়ী কিনা, সেই ব্যাপারগুলো আসলে প্রাইভেসি পলিসির মধ্যে লেখা থাকে। এই তো আপনি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি অবশ্যই ক্রিয়েট করবেন, মধ্যে লেখেন বা না লেখেন কিছু, ঠিক আছে? আপনি না লেখা পাবলিশ দিয়েও বেরোয় যেতে পারবেন। আমি একটা পেজ ক্রিয়েট করে দেখাই আবার। এখানে আপনি দিলেন হলো অ্যাবাউট আস, আপনি কিচ্ছু লিখবেন না, আপনি শুধু যদি চান যে লিখবেন তাহলে তো আপনারা জানেন যে লিখতে হয় কিভাবে উপরের এই ব্যাপারগুলো ইউজ করতে হয়, এগুলো তো আমি আপনাদের দেখাচ্ছি। আপনি না লিখলেও আপনি এইভাবে পাবলিশ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস পাবলিশ হয়েছে, ঠিক আছে? ওকে, তারপরে হলো লেআউট। লেআউট বলতে বোঝানো হয় আমরা যে থিমগুলার কথা বলছিলাম, থিমের মধ্যে যে ডিজাইনটার চেঞ্জ আসে সেগুলো চেঞ্জ করার জন্য আমাদের লেআউট ইউজ করতে হয়। লেআউটের মধ্যে আপনি যদি যান, এক একটা থিমের লেআউট এক এক রকমের থাকে, এক একটা থিমের মনে করেন যে চেহারা, একটা ডিজাইন এক এক রকমের কারণে এক এক রকমের লেআউট আসলে হয়। তো আমরা এখান থেকে আমাদের মানে নেক্সট দিন যে থিমটা আমরা ডিজাইনটা করব, সেই থিমটার উপরেই লেআউট আমরা মানে ওইটার লেআউটটাই আমরা দেখে ফেলবো, এবং ওই লেআউটটা আমরা চিনলে আমরা যে কোনো লেআউটে ডিজাইন করতে পারবো, যে কোনো থিম। আচ্ছা, তারপরে কি থিম, আপনারা চাইলে ফ্রি থিম ইউজ করতে পারেন। আপাতত যেহেতু আমরা ফ্রি থিম ইউজ করব না, আপনারা আপাতত যে কোনো একটা মানে ফ্রি থিম ইউজ করে আপাতত আপনারা মানে আর্টিকেলগুলো পাবলিশ করতে পারেন। সাপোজ আমি এই থিমটা ইউজ করব, থিমটার উপরে আমি ক্লিক করলাম, সাপোজ এই থিমটার উপরে ক্লিক করার পরে এই অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখন আমার এই থিমটা ইনস্টল হয়ে গেছে আমার এই ওয়েবসাইটের মধ্যে। আমি কীভাবে দেখবো, নিউ ট্যাবে যদি আমার এই ভিউ ব্লকে দেই, তাহলে আমার নিউ ট্যাবে আমার ওয়েবসাইটে আমি দেখতে পারবো। এইভাবে দেখা যায়, এই থিম যেভাবে সেইভাবেই আসবে। আমরা থিম কোনো ডিজাইন করি না, আমরা ওদের ফ্রি টেমপ্লেট ইউজ করতেছি, এই কারণে এইভাবে আসতেছে। আপনার এই ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। হয়তোবা আপনার এইভাবে মানে আপনি হয়তোবা অন্য থিম দিলে হয়তোবা অন্য রকমের আসবে, এক একটা থিমের তো ডিজাইন এক এক রকমের। তো আপাতত অবস্থায় আপনারা এই মধ্যে থেকে যে কোনো একটা থিম ইউজ করে আপাতত আপনারা আর্টিকেলগুলো কমপ্লিট করবেন। অবশ্যই মাথায় রাখবেন, আপনার কিন্তু ক্যাটাগরির ব্যাপার মাথায় রাখতে হবে, যে ক্যাটাগরিগুলো আপনার লেভেল নামে পরিচিত, এবং ওই লেভেলগুলো প্রত্যেকটা আর্টিকেলই লেখার মধ্যে ইউজ করতে হবে কিন্তু। আর কম সম্ভব